বিশেষ রকম সক্ষম বাচ্চাকে ট্রেন করা তো সহজ কাজ নয়, কিভাবে তারা করে? একটা প্রচণ্ড ধৈর্য শক্তি, প্রচণ্ড সহ্য গুণ আমাদের থাকতে হবে। একটা বাচ্চা যে মুহূর্তে বাবা মা জানতে পারেন যে সে বিশেষ রকমের সক্ষম, একটা অদ্ভুত শোকের ছায়া নেমে আসে। বাবা মাদের কি গাইড আপনি ইউজুয়ালি করেন? যে মুহূর্তে জানতে পারেন সেই মুহূর্ত থেকে একটা ক্রাইসিস। কয়েকশো এসএলডি মানুষ পৃথিবী বিখ্যাত, তারা বিজ্ঞানী। কারণ এটা কি প্রি কনসিভড কোনো ট্যাবু যে ও বাবা ও তো আছে, তো সমস্যা হবেই? এগোতে পারবে না এ কথা বলা যায় না। সামগ্রিকভাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাকে অনুরোধ করব, যে কোনো ক্যাটেগরির ডিসেবল ছেলে মেয়ে তারা যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আসেন, আপনার বিভাগে আসেন, আপনি তাকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করুন। নমস্কার, সিরিয়াসলি বলছি আরও একটা পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আমি নীলাঞ্জন। দেখুন, মানুষের জীবনে কখন কোথা থেকে কিভাবে বিপর্যয় নেমে আসে আমরা বুঝতে পারি না। বিশেষত সেটা যদি হয় কখনো সন্তানের ক্ষেত্রে, তাহলে বাবা মায়ের অসহায় অবস্থাটা কী রকম যে হয় সে তো সহজে অনুমেয়। আজকে আমার সঙ্গে এই সিরিয়াসলি বলছি পডকাস্টে এমন একজন মানুষ এসেছেন যিনি একজন অধ্যাপক, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন বিশেষ বিভাগে। বিশেষভাবে সক্ষম যে সমস্ত বাচ্চারা, তাদের যারা ট্রেন করে, তাদের যারা শেখায়, তাদেরকে তিনি ট্রেন করেন, মানে শিক্ষকদের শিক্ষক বলা যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর বিষ্ণুপদ নন্দ, যিনি একজন স্পেশাল এডুকেটর। নমস্কার। তাদেরকে ট্রেন করেন। স্যার, আপনি যদি আপনার বিভাগটা নিয়ে একটু আমাদের বলেন, সাধারণ মানুষদের বোঝার জন্য, যে সমস্ত বাচ্চারা বিশেষভাবে সক্ষম তাদের যারা ট্রেন করেন, আপনি তাদের ট্রেন করেন, এই বিষয়টার যদি একটু সাধারণ মানুষকে বোঝানোর জন্য যদি একটু সহজ করে যদি বুঝিয়ে দেন। হ্যাঁ, বিষয়টা হলো, যারা বিশেষ শিক্ষক বা শিক্ষিকা হতে আসেন, বা এক কথায় বলতে গেলে যারা পুনর্বাসন কর্মী হতে আসেন, তাদেরও তো একটা প্রশিক্ষণ দরকার হয়। তারা তো আর জন্মসূত্রে কেউ হতে পারেন না। অতএব তাদের জন্য যারা তৈরি করান, তাদের মধ্যে আমি একটি অন্যতম। এই মুহূর্তে সিনিয়রদের মধ্যে অন্যতম আমি। দৃষ্টিহীনতা এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, মানে বৌদ্ধিক যে প্রতিস্পর্ধিতা, অক্ষমতা, এই দুটি ক্ষেত্র নিয়ে আমার স্পেশালাইজেশন। আর সবথেকে বেশি সংখ্যক গবেষণা ডিসেবিলিটি সেক্টরে আমার হাত দিয়ে পশ্চিমবঙ্গে হয়েছে এবং এখনও পর্যন্ত হয়ে চলেছে। এছাড়াও এই যারা বিশেষ শিক্ষক শিক্ষিকা বা পুনর্বাসন কর্মী যারা হতে চাইছেন, তাদের জন্য তো বই দরকার। আমি যে সময় প্রস্তুত হচ্ছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি ট্রেনিং কলেজ থেকে বা NIMH থেকে, তখন ভারতীয় ভাষায় কোনো বই ছিল না। এমনকি দিল্লি থেকেও একটি দুটি খুব সাধারণ মাপের ইংলিশে বই ছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলা ভাষায় প্রথম আমার বই, এবং একের পর এক এখন ইংরেজিতেও বেরোচ্ছে, টোটাল 8খানা বই রয়েছে। এবং হিন্দুদের কাছে বেদ যেমন, বিশেষ শিক্ষা ক্ষেত্রে সকলেই এই বইগুলিকে ঠিক তেমনই মনে করে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা এবং একই সঙ্গে বাংলাদেশে সমানভাবে এই আমার বইগুলি এখনও পর্যন্ত পঠিত হয়। সুতরাং নিরন্তর একটা গবেষণার মধ্য দিয়ে যাওয়া এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি যে বিষয়টা নিয়ে চর্চা করছেন, বাকি সমস্ত বিষয়গুলোর মতো এটাও যথেষ্ট কঠিন একটা বিষয়। প্রথমত, যারা শিখছে তারা তো শিখবে, তার সঙ্গে সঙ্গে তাদের এমন একটা কাজে নামতে হয় যেখানে তার ক্লায়েন্ট তাকে সরাসরি থুতু ফেলতে পারে তার মুখে, কিন্তু তাকে রাগ করলে চলে না। এটা এমন একটা পেশা, আপনি একবার ভেবে দেখুন, আপনাদের পেশায় অনেক রকমের স্ট্রাগল আছে, কিন্তু যেখানে আপনি কাজ করতে যাচ্ছেন সেই ক্লায়েন্ট যদি আপনাকে আঁচড়ে দেয়, কামড়ে দেয়, থুতু ফেলে দেয়, সেখানেও আপনাকে সহানুভূতির সঙ্গে তাকে বা সহমর্মিতার সঙ্গে তাকে ডিল করতে হবে, কারণ সে বুঝছে না সে কী করছে। এই বিষয়ের, এই পেশার হ্যাজার্ডগুলো নিয়ে যদি একটু বলেন। একটা বাচ্চাকে, বিশেষ রকম সক্ষম বাচ্চাকে ট্রেন করা তো সহজ কাজ নয়, কীভাবে তারা করেন? দেখুন, এই ফিল্ডে কাজ করতে গেলে প্রথম দরকার এক অনন্ত সহ্য শক্তি, এবং যে শব্দটি একটু আগে আপনি ব্যবহার করলেন, সহমর্মিতাবোধ, এমপ্যাথি, এই দুটিকে বাদ দিলে এই ফিল্ডে টিকে থাকা যাবে না, কাজ করাই যাবে না। এটা সত্যি কথা, খামচে দেবে। বিশেষ করে যারা ইন্টেলেকচুয়ালি ডেভেলপমেন্টালি ডিসেবল যারা, তারা যে কোনো সময় তাদের প্রবলেম বিহেভিয়ার বেড়ে গেলে বা হাইপার অ্যাক্টিভ হয়ে গেলে তারা খামচে দেবে, কামড়ে দেবে, রক্তাক্ত করে দেবে। এমনকি ম্যাডামদের পর্যন্ত কাপড় ছিঁড়ে তাদেরকে প্রায় উলঙ্গ করে দেয়। ক্ষেত্র বিশেষে এটাও আমরা দেখতে পাই।
অতএব সেক্ষেত্রে একটা প্রচণ্ড ধৈর্য শক্তি, প্রচণ্ড সহ্য গুণ আমাদের থাকতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুধু এইটুকু থাকলে হবে না, এটা হচ্ছে অত্যন্ত একটা ক্রিয়েটিভ ক্ষেত্র। কারণ কোনো দুটি একই ধরনের ডিসেবলড বাচ্চাকে একই পদ্ধতিতে ট্যাকল করা যায় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। রিসার্চের পরিভাষায় বলি যে প্রত্যেকের জন্ম থেকে এ যাবৎ বড় হয়ে ওঠা পর্যন্ত তার যে সোশিও ডেমোগ্রাফিক যে ভ্যারিয়েবলসগুলো, সেই ভ্যারিয়েবলসগুলো এক এক পরিবার থেকে, এক একটি বাবা মা থেকে এক এক রকমভাবে পেয়ে তারা আসছে। মানে আপনার ভাষায় বলতে গেলে দুটো বাচ্চা সম্পূর্ণ ভিন্ন রকম হতেই পারে, কেস দুটো একদম আলাদা হবে, একদম আলাদা এবং সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তাদেরকে আমাদের ট্যাকল করতে হয়। সুতরাং রেডিমেড কোনো সলিউশন ওখানে দেওয়া নেই। বাচ্চাকে দেখে তাকে স্টাডি করতে করতে ওইখানেই পথ তৈরি হবে। মানে হাঁটতে থাকুন হাঁটতে থাকুন, হাঁটতে হাঁটতে একটা সময় আপনি পথ খুঁজে পাবেন। এই ব্যাপারটাও হচ্ছে এখানে। এটা তো যারা ট্রেন করবেন আমি তাদের ব্যাপারে আরও বিস্তারিত জানবো, বাট প্রথমে বাবা মায়ের মানসিক অ্যাকসেপ্টেন্স সেটা নিয়ে যদি একটু বলেন। একটা বাচ্চা যে মুহূর্তে বাবা মা জানতে পারেন যে সে বিশেষ রকমের সক্ষম, যে কোনো পরিবার, মধ্যবিত্ত পরিবার বা উচ্চবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারে একটা অদ্ভুত শোকের ছায়া নেমে আসে, তারা যন্ত্রণা পান, তারা বুঝে উঠতে পারেন না তারা কী করবেন, অনেকটা মাঝ সমুদ্রে একটা নৌকা নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো বাবা মাদের কি গাইড আপনি ইউজুয়ালি করেন? দেখুন, যেই মুহূর্তে মা বাবা জানতে পারেন যে আমার বাচ্চাটি তথাকথিতভাবে স্বাভাবিক নয়, ডিসেবিলিটি রয়েছে, অক্ষমতা রয়েছে, বা তারা স্পেশাল নিড চাইল্ড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কোনো বাবা মাই সারা পৃথিবীতে প্রথমেই সহজভাবে গ্রহণ করতে পারেন না। কারণ প্রত্যেকেই স্বপ্ন দেখেন যে একটি সুস্থ স্বাভাবিক সন্তানের। সেখানে যখন দেখা যায় যে আমার সন্তানটি কোনো না কোনো রকমভাবে ডিসেবলড, তখন সেটিকে সহজভাবে তারা নেন না, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে জানতে পারেন, সেই মুহূর্ত থেকে একটা ক্রাইসিস, একটা সংকটজনক অবস্থা শুরু হয়, যেটাকে আমরা বলি নভেলটি ক্রাইসিস বা নতুনত্বের সংকট। এক নতুন ধরনের প্রবলেম। আমার পরিবারে কেউ কোনো দিন ডিসেবলড ছিল না, আমাদের হিস্ট্রিতে কোথাও ডিসেবিলিটির ব্যাপার নেই, তাহলে একে আমি কীভাবে ম্যানেজ করব? এই যে নতুনত্বের এক সংকট, এবং এই সংকটটা ধীরে ধীরে ট্রান্সফার হতে থাকে, যত দিন যায় ততই এটা ট্রান্সফার হতে থাকে ভ্যালু ক্রাইসিস বা মূল্যবোধের সংকটে, যেখানে স্বামী স্ত্রী কখনো মাত্রাতিরিক্তভাবে বাচ্চাকে নিয়ে সম্পৃক্ত হয়ে পড়েছেন, কখনো নিজেরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছেন, একজন আরেকজনের উপরে দোষারোপ করছেন, একজন আরেকজন থেকে নিজেকে ডিটাচ করছেন, এমনকি এই পর্যায়ে অনেকে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। স্বামী স্ত্রী পরস্পর থেকে আলাদা হয়ে যান, কারণ তারা অ্যাকসেপ্ট করতে পারেন না, কোনো একজন অন্তত অ্যাকসেপ্ট করতে পারেন না দ্যাট মাই চাইল্ড ইজ এ ডিসেবলড ওয়ান। এখান থেকে আরেকটু লড়াই করতে করতে একটা সময়ে তারা চলে যান ভ্যালু ক্রাইসিসে, নভেলটি ক্রাইসিস, সেখান থেকে আস্তে আস্তে স্লিপ করতে করতে ভ্যালু ক্রাইসিস, এই ভ্যালু ক্রাইসিস থেকে লাস্টে চলে আসবেন রিয়েলিটি ক্রাইসিস বা বাস্তবতার সংকট। বাস্তবতা হচ্ছে যে তারা বুঝে যান আমরা লড়াই করে আর কি করব, এ তো মেনে নিতেই হবে যে মাই চাইল্ড ইজ এ ডিসেবলড ওয়ান। অতএব এই জায়গা থেকে হোয়াট ইজ নেক্সট, আমি কী করব, তখনই তারা কেউ স্কুলে যাচ্ছেন, কেউ স্পেশাল এডুকেটরের কাছে যাচ্ছেন, কেউ কাউন্সেলরের কাছে যাচ্ছেন, কেউ রিহ্যাবিলিটেশন সেন্টারের কাছে যাচ্ছেন। অতএব বিভিন্নজন বিভিন্ন জায়গায় তখন তারা প্রসিড করতে থাকেন এবং সঠিক পথটা খুঁজে পাওয়ার চেষ্টা করেন। আমি যদি আপনাকে এই মুহূর্তে যে সমস্ত বাবারা হয়তো বা মায়েরা হয়তো চিন্তায় রয়েছেন, বা সদ্য হয়তো আবিষ্কার করেছেন বাচ্চার মধ্যে এমন একটা দুর্বলতা রয়েছে যে সেটা ট্যাকল করা খুব কষ্টের, আমি এটা এই জন্য বলতে চাইছি, এটা একটা গাইড বুক হয়ে থাকুক, যখন বাবা মারা সংকটে পড়বেন অন্তত দেখবেন যে স্যার কী বলেছেন সেই পয়েন্টারগুলো মেনটেন করা যাচ্ছে কিনা। নতুন বাবা মা যারা হয়তো এই সংকটের মধ্যে পড়েছেন, বুঝে উঠতে পারছেন না কী করবেন, তাদের জন্য যদি আপনি একটু গাইডলাইন করে দেন পরিকল্পনার। শুধু যদি কারোর অক্ষমতা থাকে তাহলে সেটা খুব মেজর প্রবলেম হয় না, কিন্তু সমস্যাটা হয় যে এই সমস্ত শিশুরা বাইরের পরিবেশ থেকে যথেষ্ট পরিমাণে উদ্দীপনা সংগ্রহ করতে পারে না। আর দেখুন, সে তো একজন লিভিং বিইং, একজন জীবিত উপাদান, সে বাইরের পরিবেশের উদ্দীপনা পাচ্ছে না, ঘরের মধ্যে থাকছে সবসময় শুধু বাবা কিংবা শুধু মা কিংবা বাইরের কোনো আয়ার তত্ত্বাবধানে। এই বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা সংগ্রহ করতে না পারার কারণে এদের মধ্যে বিভিন্ন ধরনের সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারগুলো তৈরি হয়ে যায়, আত্ম উদ্দীপক আচরণ, অর্থাৎ এক কথায় নেগেটিভ আচরণ।
আমরা সেইগুলোকে বলি প্রবলেম বিহেভিয়ার বা ম্যালাডাপটিভ বিহেভিয়ার বা প্যাথোলজিক্যাল বিহেভিয়ার। সরি আপনাকে মাঝে থামালাম, একটু সহজ করে, মানে এই বাইরের উদ্দীপনা বলতে কি বোঝাতে চাইছেন, মানে যে একটা যদি উদাহরণ দিয়ে বোঝান যায়। বাইরের উদ্দীপনা বলতে আমাকে নিয়ে বাইরে যাওয়া হচ্ছে না, আমাকে তো দেখানো যেতে পারে ফুলটা কেমন, ফলটা কেমন, পাখিটা কেমন, বাইরের রাস্তাঘাট কেমন, বাইরের 10টা মানুষ কেমন। কারণ প্রত্যেকে চাইছে বাইরের জগৎ থেকে কিছু না কিছু, মানে ইন দ্য ফর্ম অফ লাইট, ইন দ্য ফর্ম অফ টাচ, ইন দ্য ফর্ম অফ সেন্ট, ইন দ্য ফর্ম অফ অডিটরি, এরকম করে তারা চাইছে। এই উদ্দীপনাগুলো আমরা দিই না বা দিতে পারি না, বা দেওয়া যাবে কি না বা কিভাবে দেওয়া যাবে আমরা জানি না মোস্ট অফ দ্য প্যারেন্টস। আচ্ছা, সমস্যাটা কিন্তু এই জায়গাটায় শুরু হয়। অতএব নর্মাল বেবিকে ঠিক যেভাবে বাবা বাইরে থেকে এলেই জড়িয়ে ধরতেন, মা বাইরে থেকে এলে জড়িয়ে ধরেন, বাবা মা তার সঙ্গে ক্রমাগত কথা বলতে থাকেন, যদিও সে তখনও কথা বলতে পারে না। একটি 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চার সঙ্গেও লক্ষ্য করবেন যে বাবা বা মা ক্রমাগত কথা বলে চলেছেন, যেন বেবিটি যেন তাকে রেসপন্স করছে। কিন্তু যেই মুহূর্তে জানা যায় যে আমার বাচ্চাটি তথাকথিত ঠিক নর্মাল বেবি হচ্ছে না, তার মধ্যে কোনো ধরনের একটা ডিফেক্ট আর ডেফিসিট থেকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা মা নিজেদেরকে সরিয়ে নেন। ওর মতো আছে, ওর সঙ্গে আর ইন্টারাকশন করে কী হবে, ওর সঙ্গে আমাদের কথা বলে কী হবে, ও তো আর আমাদের কথা বুঝতে পারবে না। এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, সেখান থেকে কি হয়, বাচ্চা আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিতে থাকে। এই যে সরে যাওয়া, পারস্পরিক যে সম্পর্ক তৈরি হচ্ছে না, ছোট বেবিকে হয় বাবা, নাহলে মা, নাহলে পরিবারের কেউ বা আত্মীয় স্বজন, তারা সবসময় একটা জড়িয়ে আছেন। কিন্তু ফর এ ডিসেবলড বেবি তারা কিন্তু একটা আইসোলেটেড আইল্যান্ডের মধ্যে তারা থেকে যাচ্ছে, অথবা আমরা তাদেরকে রেখে দিচ্ছি। মানে আপনি বলছেন যে বাবা মারা এক তো তাদেরকে এনাফ সময় বা সাধারণ বেবিদের মতো ট্রিট করছে না, প্লাস এই যে বাইরে নিয়ে যাওয়ার বলছেন যে তাদের এই বাইরে নিয়ে যাওয়া, বাইরে কেন নিয়ে যাব, বাইরে গেলে কি করবে, এইটা বলতে চাইছেন কি? একদম। কারণ বাবা মা ভাবছেন যে ও তো ঠিকমতো দেখতে পায় না, যদি সে দৃষ্টিহীন হয় ও তো ফুল দেখতে পাবে না, পাখি দেখতে পাবে না, কিন্তু পাখির কণ্ঠস্বরে আওয়াজটা শুনতে পাবে। এবং বাবা মা তখনই তাকে আইডেন্টিফাই করাবেন যে এটা কোকিল কিংবা এটা কাকের আওয়াজ। এই যে শুনতে শুনতে সে কিন্তু একটা সময় নিজেই বুঝে যাবে যে এই রকম আওয়াজ হলে এটা কোকিল হবে কিংবা এটা কাক হবে, এটা বসন্তকাল, এই সময় ফুলের এই গন্ধগুলো পাচ্ছি। আচ্ছা, জবা ফুলটা লালও হতে পারে, হলুদও হতে পারে, তাকে টাচ করিয়ে দিচ্ছেন, সে টাচ করে কিন্তু কালার ধরতে পারছে না, কিন্তু সেইটুকু বুঝতে পারছে, তাকে বাবা মা বোঝাচ্ছেন যে এটা একটা জবা ফুল, এটার রং লাল, আবার এটা একটা জবা ফুল, এটার রং হলুদ, কি এটার রং নীল। ঠিক যেমন করে তোমার একটা জামা লাল, একটা জামা হলুদ, একটা জামা নীল, তিনটেই একই রকমের জামা, শুধু কালারটা ডিফার করছে। এই যে ছোট্ট ছোট্ট আইডিয়াগুলোকে বাবা মারা প্রায়শই দেন না, বা তারা বুঝতে পারেন না যে এগুলো দেওয়া দরকার, অ্যান্ড তারা এই ইনফরমেশানগুলোকে গ্রহণ করতে পারে। আচ্ছা, এইখান থেকে তৈরি হয়ে যায় সমস্যা, প্রবলেম বিহেভিয়ার ডেভেলপ করতে শুরু করে। সোসাইটির কীরকম ইম্প্যাক্ট আছে সেটা যদি বলেন। সামগ্রিকভাবে আগেকার কথা বলছি, একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল আমাদের সমাজে। 1995-এ যখন পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট পাস হয়, সেই পর্যায়ে বা তারও আগে যখন আমি এই ফিল্ডে প্রবেশ করছি ট্রেনিং নেওয়ার জন্য, তখনও দেখেছি যে সামগ্রিকভাবে সমাজ এটাকে ইতিবাচক কোনো দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছে না, সবটাই নেতিবাচক। এই নিয়ে পড়াশোনা করে কী হবে, এই নিয়ে তুমি কেন গবেষণা করতে যাবে। ইভেন বিশ্ববিদ্যালয়ে যারা আমার অধ্যাপক অধ্যাপিকা, তারাও কেউ কেউ নেগেটিভ অ্যাটিটিউড তখন শো করেছিলেন যে এদের জন্য এত ব্রাইট কেরিয়ার তোমার, তুমি সেই কেরিয়ারটাকে নষ্ট করে দিয়ে তুমি চলে যাচ্ছ কিনা ডিসেবিলিটি সেক্টরে ট্রেনিং নেব, ওই নিয়ে গবেষণা করব, ওই নিয়ে কাজ করব। কিন্তু এই যে দীর্ঘ সময়, অ্যাবাউট 30 ইয়ার্স পরে আমি আজকে বলছি যে এখন মোটামুটি প্যারেন্টসরা, কমিউনিটি মেম্বার্স বা পরিবার, তারা কিন্তু সহজভাবে গ্রহণ করতে শিখেছেন। তারা মেনে নিতে শিখেছেন যে ডিসেবলড হলেও সে সমাজের একজন, এবং সেও জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারেন। একজন নন ডিসেবলড যে লেভেলে পৌঁছতে পারেন, সুযোগ সুবিধা পেলে একজন ডিসেবলড সেই স্তরটাই পৌঁছতে পারেন বা সেই স্তরকে অতিক্রম করে যেতে পারেন। আমাকে যদি কয়েকটা উদাহরণ দেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গত সিভিল সার্ভিস পরীক্ষাতে কেরালাতে একজন দৃষ্টিহীন, তিনি কিন্তু আইএস হয়ে গেছেন এবং তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রোল প্লে করছেন, আমরা দেখতে পাচ্ছি। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলে আসুন, দেখবেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন প্রফেসর, তিনি কিন্তু দৃষ্টিহীন, একেবারে কিছুই দেখতে পান না। ওকে, ফিলোসফি ডিপার্টমেন্টে একজন রয়েছেন, তিনিও কিন্তু দৃষ্টিহীন, যদিও সামান্য একটু
ভিশন তার মধ্যে রয়েছে। তা সুতরাং লোকোমোটর ডিসেবলড যারা, এ তো ডক্টর পর্যন্ত, অনেক বড় বড় ডাক্তার যারা লোকোমোটর ডিসেবিলিটি সত্ত্বেও তারা এমবিবিএস পাস করেছেন, এমএস করেছেন, এমডি করেছেন, জীবনে তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে। যারা অবশ্য ইন্টেলেকচুয়ালি অ্যান্ড ডেভেলপমেন্টালি ডিসেবলড, সেই গ্রুপটা যে খুব অ্যাকাডেমিক্যালি এগোতে পারবেন সবসময় তা নাও হতে পারে, হতেও পারে কিন্তু নাও হতে পারে। কিন্তু তাদের মধ্যে কেউ গানের ক্ষেত্রে, কেউ বাজনার ক্ষেত্রে, কেউ ছবি আঁকার ক্ষেত্রে, কেউ খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। কলকাতার অন্যতম যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি ফিল্ডের একটা ইনস্টিটিউট, মনোবিকাশ কেন্দ্র, মনোবিকাশ কেন্দ্রের ভিতরে ঢুকে পড়লে দেখবেন চারিদিকে শুধু ছবি আঁকা, এবং এই ছবিগুলো এঁকেছে কিন্তু একজন স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবলড, এবং তার প্রচণ্ড ডিমান্ড। অন্তত 6 মাস আগে তাকে বুক করতে হয়, তবেই তিনি গিয়ে আপনার বাড়িতে ছবি এঁকে দিয়ে আসতে পারবেন। তিনি আমাদের মনোবিকাশেরই ছাত্র ছিলেন এক সময়ে, এবং এক সময় সবাই মনে করতো তার দ্বারা কিছু হবে না, কিন্তু এখন তার দ্বারা যা হচ্ছে আমি তার ধারে কাছে পৌঁছতে পারছি না, এবং এটাই হচ্ছে স্বাভাবিক। আপনি যদি ডিসেবিলিটির আরেকটা সেক্টরের কথা ভাবেন, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, যেটা নিয়ে ভারত সরকার অনেক বেশি পরিমাণে চিন্তিত এই মুহূর্তে 2020 রিপোর্ট অনুসারে, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, যার মধ্যে 3টে মেজর গ্রুপ। কেউ পড়তে পারে না, ডিসলেক্সিয়া; কারো লিখতে গেলে সমস্যা হয়, ডিসগ্রাফিয়া; কারো অঙ্ক কষাতে সমস্যা হয়, ডিসক্যালকুলিয়া। কিন্তু এরা সব দিক থেকে নর্মাল, এমনকি বুদ্ধিমত্তা স্বাভাবিক বা অতিরিক্ত স্বাভাবিক। কীরকম? এই রিডিং ডিসেবিলিটিতে আক্রান্ত ছিলেন আইনস্টাইন স্বয়ং, কিন্তু তাতেও তার নোবেল পুরস্কার পেতে কোথাও কোনো আটকে যায়নি। এই রিডিং ডিসেবিলিটি অ্যান্ড টু সাম এক্সটেন্ট রাইটিং ডিফিকাল্টি, এর মধ্যে আক্রান্ত আমাদের সচিন তেন্ডুলকর, কিন্তু সারা পৃথিবী ব্যাপী তিনি একজন বড় একজন ব্যাটসম্যান বা ক্রিকেট পার্সন হিসাবে তিনি নিজেকে ওয়েল এস্টাবলিশ করেছেন। সচিনও আমি জানতাম না, সচিনটা আমি একদমই জানতাম না। আচ্ছা আচ্ছা। সানি দেওয়াল হচ্ছেন, তিনিও কিন্তু ডিসলেক্সিক, আচ্ছা। এবং সেটা তিনি নিজে স্বীকার করেছেন। সংবাদপত্রে সেটা নিয়ে ডিটেল লেখা হলো, তার নিজেরই রাইট আপ এলো এক সময়, সেখান থেকে দেখলাম। কিন্তু তিনি একজন হিন্দি সিনেমার একজন বড় অ্যাক্টর, এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, একবার নেটে যদি চলে যান যে এসএলডি, তাহলে দেখবেন যে কয়েকশো এসএলডি মানুষ পৃথিবী বিখ্যাত, তারা বিজ্ঞানী। আমেরিকার প্রেসিডেন্ট একসময় রুজভেল্ট, তিনি নিজে এসএলডি ছিলেন, প্রথমে ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট। সুতরাং এইগুলো কোথাও আটকায় না যদি আমরা উপযুক্ত সুযোগ সুবিধা তাদের হাতে তুলে দিতে পারি। একটা সময় আমরা ভাবতে পারতাম না যে ডিসেবলডরাও সমাজের একেবারে টপ স্তরে গিয়ে হাজির হতে পারে, এখন সেটা আমরা স্বীকার করছি। কিন্তু এইখানে একটি লাইন বলবো, সারা পৃথিবীর মধ্যে একমাত্র ভারতভূমি, অবিভক্ত ভারতভূমি, যেখানে প্রথম আমরা স্বীকার করেছিলাম যে ডিসেবলডরা সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে, এবং সেটা ভেদিক পিরিয়ডে অষ্টাবক্রের কাহিনী আমরা দেখতে পাবো। যদি বেদ পড়াশোনা করেন, অষ্টাবক্রের কাহিনী পাবেন। রামায়ণে গেলে সিন্ধুর পিতা দৃষ্টিহীনকে পাবেন, মহাভারতে গেলে সেখানে ধৃতরাষ্ট্রকে পাওয়া যাবে, রামায়ণে আমরা মন্থরাকে পাবো, এবং পরবর্তী পর্যায়ে কৌটিল্য বা চাণক্য, তাকেও পাবো। অথচ দেখুন, সেই কৌটিল্য বা চাণক্য তার অর্থশাস্ত্রে লিখছেন, যদি কোনো বাড়িতে একজনও ডিসেবলড থাকেন এবং তিনি যদি পরিবারের যিনি উপার্জনশীল ব্যক্তি তার উপরে ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে রাজা কখনোই সেই ব্যক্তির কাছ থেকে কোনো ট্যাক্স নেবে না। সেই ট্যাক্স বেনিফিট আমাদেরকে দিল ভারত সরকার 1995 সালের পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্টে। তাহলে ভারতবর্ষ কতখানি এগিয়েছিল প্রাচীন যুগে, যখন স্পার্টা, এথেন্স, মিশর, ব্যাবিলন, চীন, জাপান পর্যন্ত বলতো কেউ ডিসেবলড হয়েছে মানে তাকে হত্যা করো। সে জন্মসূত্রে ডিসেবলড হতে পারে, কর্মক্ষেত্রে গিয়ে ডিসেবলড হতে পারে, বার্ধক্যে গিয়ে ডিসেবলড হতে পারে। এবং এই নিয়ে আমার বইতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে পৃথিবীর কোন কোন রাষ্ট্র কীভাবে হত্যা করবার নীতি নিয়েছিল, আইনানুগভাবে এই কাজটা করে যেত। তখন কিন্তু আমরা এই কাজ করিনি, আমরা বরঞ্চ তাদেরকে লেখাপড়া করবার ব্যবস্থা করে দিয়েছি, এবং তারা প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে অষ্টাবক্র সংহিতা এখনও আমরা পড়ি, তিনি সিভিয়ারলি ডিসেবলড ছিলেন। আপনি বলেন আমার গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে। যখন একজন স্পেশাল এডুকেটর আসেন ট্রেন করার জন্য, তখন তাদের আপনারা কোন কোন কথা বলেন যে এইগুলো কিন্তু করো বাপু, অমুক অমুকগুলো কিন্তু করো না? স্পেশাল এডুকেটর হতে গেলে প্রথমত বাপু তোমাকে ধৈর্য ধরতে হবে। কেউ আঘাত করছে বলে তুমি তাকে প্রত্যাঘাত করবে বা কাজটা ছেড়ে দিয়ে আমি চলে যাব, আমার দ্বারা এই সমস্ত হবে না, এই জিনিসটা যেন কখনোই তোমার মধ্যে না আসে। প্রচণ্ড একটা অধ্যবসায় থাকতে হবে।
কেউ উত্তেজিত হয়ে গেছে, সন্তান উত্তেজিত হলে, রেগে গেলে মা যেমন করে তাকে জড়িয়ে ধরলে সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, ঠিক তেমনি করে তাকেও জড়িয়ে ধরতে হবে, চেপে ধরতে হবে। ছেলেরা হলে ছেলেরা, মেয়েরা হলে মেয়েরা, মোটামুটি কোনো না কোনোভাবে তাকে যদি আমরা একবার যদি ধরে ফেলতে পারি, তার মাথায় যদি হাত বুলিয়ে দিতে পারি, মিষ্টি করে যদি আমরা কথা বলতে পারি, তাহলে কিন্তু আস্তে 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 সে স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। আর তোমাকে যদি স্পেশাল এডুকেটর হতে হয়, তাহলে তোমাকে নিয়মিত লেখাপড়া করতে হবে। কারণ স্পেশাল এডুকেশন সায়েন্সটা এত দ্রুত হারে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অনেকটা সেই টেকনোলজির মতো। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেমন প্রতিদিন নিত্য নতুনভাবে চেঞ্জ করছে, এও ঠিক তেমনি নিয়মিতভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। 30 বছর আগে আমরা যখন ট্রেনিং নিয়েছিলাম, বা আমি যখন ট্রেনিং দিচ্ছিলাম 30 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেদিনের সেই ট্রেনিং আর আজকে যখন কথাগুলো বলছি, আজকের ট্রেনিং কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। কারণ দীর্ঘ গবেষণা চলছে সারা পৃথিবী জুড়ে। ভিতরের প্রস্তুতি আর বাইরের প্রস্তুতি দুটোই খুব ইম্পর্ট্যান্ট। আপনি দুটোর কথা বলেন, একটা হচ্ছে ধৈর্যের কথা, একটা বাইরের প্রস্তুতির কথা। কাজের সুযোগ ভারতবর্ষে কীরকম? কাজের সুযোগ ভারতবর্ষে অন্যান্য রাজ্যে খুবই ভালো। পশ্চিমবঙ্গের সুযোগ তেমন ছিল না সরকারি স্তরে। বেসরকারি স্তরে তো সুযোগ দারুণ রয়েছে, কিন্তু সরকারি স্তরে সেই অর্থে সুযোগ ছিল না। খুব শীঘ্র, হয়তো এই মাস কিংবা আগামী মাসেই হয়ে যাবে সেকেন্ডারি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ। এছাড়া সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে প্রতিটি স্কুলে এক বা একাধিক স্পেশাল এডুকেটর রাখা বাধ্যতামূলক, এবং তারা রয়েছেন এবং সেখানে তারা ভালো বেতন ড্র করছেন। তবে নিজস্ব চেম্বার যারা খুলছেন ডাক্তারদের মতো, অথবা ডাক্তারদের সঙ্গে যুক্ত থেকে যারা কাজ করছেন, পেডিয়াট্রিশিয়ান, নিউরোসাইকিয়াট্রিস্ট, নিউরোলজিস্ট প্রমুখদের সঙ্গে যুক্ত থেকে, তারাও কিন্তু একটা ভালো ফিল্ড তৈরি করেছেন। আচ্ছা, যে সমস্ত বাচ্চারা একটু আচ্ছা, এই সময় আরেকটা কথা একটু হ্যাঁ বলুন না, বলুন প্লিজ বলুন। পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যায় রিহ্যাবিলিটেশন সেন্টার, পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠছে। বিশেষত যারা ইন্টেলেকচুয়ালি বা ডেভেলপমেন্টালি ডিসেবলড, বাবা মা ভাবছেন আমার অবর্তমানে আমি তাকে কোথায় রেখে যাব। কারণ সমাজ এখনও ততটা তৈরি হয়ে ওঠেনি, আমাদের সমাজ ব্যবস্থা, যে কাকা বা জ্যাঠা বা পিসি বা মাসি বা বাইরের কমিউনিটির কেউ বলবে যে আপনাদের কিছু হয়ে গেলে চিন্তার কারণ নেই, আমরা ওর সারা জীবনের লুক আফটার করার দায়িত্ব নিচ্ছি। এটা চট করে কেউ বলেন না। অতএব সেই ক্ষেত্রে আমরা পুনর্বাসন সংস্থাগুলো তৈরি হচ্ছে, রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি হচ্ছে, হোম তৈরি হচ্ছে, বড় বড় হোম, এবং প্রত্যেকটি হোমের জন্য যথেষ্ট সংখ্যক স্পেশাল এডুকেটর দরকার হয়, বিহেভিয়ার থেরাপিস্ট দরকার হয়, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট দরকার হয়। এরা সবাই ডিসেবিলিটি সেক্টরে। অতএব কাজের ক্ষেত্র কিন্তু ক্রমশ বাড়ছে এবং এটা আরও বাড়বে। বাবা মায়েরা কার কাছে যাবেন এরকম একটা স্পেশাল কেস হলে? আমি স্পেশালি সেরকম বাচ্চাদের কথা বলছি যাদের মস্তিষ্কের পূর্ণ বিকাশ হয়তো ঘটেনি, যাদেরকে আমরা এক কথায় বলছি যে বৌদ্ধিক প্রতিস্পর্ধী এবং বিকাশগতভাবে প্রতিস্পর্ধী। প্রথম অবশ্যই যেতে হবে একজন প্রফেশনাল স্পেশাল এডুকেটরের কাছে, পেশাদার একজন বিশেষ শিক্ষক। কারণ অধিকাংশ ক্ষেত্রে ডাক্তাররা সঠিক গাইডেন্স দেন না, তারা বলে দেন ডিসেবলড, কিন্তু কোথায় নিয়ে যাব, আমার কাছাকাছি কে রয়েছেন যিনি সঠিক পথ আমাকে দেখাবেন, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে তারা তৈরি করে দেন না বা বলে দেন না। অতএব সেক্ষেত্রে তাকে খোঁজ নিয়ে পৌঁছে যেতে হবে। আমার সন্তানের মতো আবার কাছাকাছি অন্যের সন্তানও ডিসেবলড। আমি কী করে খোঁজ নেব বা কী গাইডলাইন দেখবো যে এই স্পেশাল এডুকেটরের মধ্যে অমুক অমুক গুণটা যেন থাকে? স্পেশাল এডুকেশনে প্রথমত তার ট্রেনিং থাকবে, ডিগ্রি বা ডিপ্লোমা, এবং যে ডিগ্রি বা ডিপ্লোমা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারতের যে পুনর্বাসন পরিষদ, তার দ্বারা রেকগনাইজড। এবং রেকগনাইজ শুধু নয়, সেখান থেকে একটা সিআরআর নম্বর পাওয়া যায়, ট্রেনিং করার পরে একটা সিআরআর নম্বর পাওয়া যায়, সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টারে তার একটা নাম্বার তৈরি হয়ে যায়। আচ্ছা, সেই নাম্বারটা তার রয়েছে কি না, সিআরআর নাম্বার দেখে তাকে চেক করতে হবে অবশ্যই, তা না হলে সে তো ফলস একজন হতে পারে। অনেকেরই আছে কোনো ট্রেনিং নেই, কিন্তু অভিজ্ঞতার নিরিখে সে বলছে আমি একজন স্পেশাল এডুকেটর। আচ্ছা, আমরা কি অভিজ্ঞতার নিরিখে একজন ডাক্তার বলতে পারি যার মেডিকেল পড়া নেই? এও ঠিক তেমনি, এবং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ।
আরও বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়। তো এই সিআরআরটা চেক করে কোথায়, ইন্টারনেটে চেক করা যায় নাকি? ইন্টারনেটেও পাওয়া যাবে। আর নিয়ম হচ্ছে যে কোনো চেম্বারে তার সার্টিফিকেটটাকে বাঁধিয়ে রাখা। যেমন ডাক্তারের চেম্বারে আপনি দেখবেন যে ডক্টরের সার্টিফিকেটটা বাঁধানো রয়েছে, যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার নাম্বার সমেত সার্টিফিকেট। এখানেও ঠিক তেমনি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সার্টিফিকেটটা তার নাম্বার সমেত সেটা বাঁধিয়ে রাখার কথা। এবং এরা প্রত্যেক 5 বছর অন্তর 100 পয়েন্ট এদেরকে কালেক্ট করতে হয়। স্পেশাল এডুকেটর আমাকেও করতে হয়, অন্যদেরকেও করতে হয়। তা না হলে আমার ওই রেজিস্ট্রেশনটা টিকে থাকবে না। লাইক ডক্টরস, তাদের যেমন প্রতি বছর বিভিন্ন রকমের ট্রেনিংয়ে তারা যাচ্ছেন, সেটা তাদের এসেনশিয়াল। আমাদেরও ঠিক তেমনি প্রতিনিয়ত নিজেদেরকে ট্রেন্ড করতে হয়। সেটাকে আমরা বলি সিআরই বা কন্টিনিউয়াল রিহ্যাবিলিটেশন এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, তারা কিন্তু টাইম টু টাইম আসছেন, 3 দিনের ট্রেনিং, 5 দিনের ট্রেনিং, 10 দিনের ট্রেনিং, এই বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্ন স্কোর তারা আর্ন করছেন। এবং 100 স্কোর হয়ে গেলে 5 বছরের মাথায় তারা বলছেন আবার অ্যানাদার 5 ইয়ার্স এক্সটেনশন দেওয়া হোক আমাকে। বাবা মারা নিজেদেরকে কি করে প্রস্তুতি নেবেন? আপনি তো বললেন যে একটা এরকম ক্রাইসিস হলে বাবা মায়ের মধ্যে অনেক ক্ষেত্রে ডিভোর্স হয়, ঝগড়াঝাটি হয়, তারা ডিপ্রেসড হয়ে যান, তারা বুঝতে পারেন না কি করবেন। আমার পরিচিত এরকম বেশ কিছু মানুষজন রয়েছেন, এখন তারা অনেকটা সামলে নিয়েছেন, কিন্তু অনেকে সামলাতে পারেন না। বাবা মায়েদের জন্য যদি একটু গাইডলাইন করে দেন যে দিজ আর দ্য ডুজ অ্যান্ড দিজ আর দ্য ডোন্টস। আমি সেইটা বলছি। তার আগে একটা শব্দ যেটা আমি দিয়ে গেছিলাম, আপনি ধরে নিয়েছেন, ক্যাচ করেছেন, দ্যাট ইজ দ্য ডিভোর্স। আমি নিজে এইটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল গবেষণা করেছিলাম, বাংলাদেশ থেকে, মাদ্রাজ থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে ডেটা নিয়ে। তাতে কিন্তু প্রমাণিত, এবং সেটা অল ইন্ডিয়া লেভেলে পাবলিশড সেই কাজ। সেইটি হচ্ছে যে শুধুমাত্র আমার বেবি ডিসেবলড, আইদার কনজেনিটাল অর্থাৎ জন্মগতভাবে, অথবা জন্মের পরে অ্যাকোয়ার্ড অর্জন করেছে সে অক্ষমতা, শুধু এই কারণে কখনোই কোনো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় না। যদি বাচ্চা গর্ভে আসার আগে আমাদের সম্পর্ক খুব পজিটিভ থাকে, যদি বাচ্চা গর্ভে থাকার সময় সম্পর্ক খুব পজিটিভ থাকে, এবং কোথাও কোনো আপাত ফাটল যদি না থাকে, তাহলে বাচ্চা ডিসেবলড, সিভিয়ারলি ডিসেবলড, এই কথা জানার পরেও তারা তো সরবেনই না, বরঞ্চ আরও ক্লোজ তারা হয়ে যাবেন, যাতে দুজনে মিলে সর্বশক্তি প্রয়োগ করে আমরা আমাদের সন্তানটিকে, ভালোবাসার সম্পদটিকে যেন আমরা গড়ে তুলতে পারি। তাহলে ডিভোর্স কোথায় হচ্ছে না, যে সমস্ত ক্ষেত্রে বাচ্চার জন্মটা একটা এক্সাম্পল, আগে থেকে কোথাও একটা ফাটল ছিল বা কোথাও একটা ফাটল তৈরি হয়ে রয়েছে উভয় পক্ষ থেকে বা কোনো এক পক্ষ থেকে, এবারে বাচ্চা ডিসেবল, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। ওইটাকে আমরা সলতে বলছি, ওইটাকে আমরা শো করে দিচ্ছি, আর ওইটাকে শো করে পরস্পর থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। এই কারণটা দেখিয়ে যদি কেউ সম্পর্ক ভাঙে, আমি প্লিজ মার্জনা করবেন শব্দ বন্ধের জন্য, তাদের থেকে নিষ্ঠুর আর কেউ হয় না। মানে সন্তান যদি বিশেষভাবে সক্ষম হন, তো তার পাশে আরও বেশি করে সেই বাবাকে আর বা মাকে থাকতে হবে। আমি বহু ক্ষেত্রে দেখেছি বাবারা ব্যাকআউট করেন, কখনো কখনো মারাও করেন, কিন্তু আমি আমার পরিচিতদের মধ্যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবাদেরই দেখেছি। এটা অবশ্যই আমি পরিসংখ্যার অন্য কিছু বলতে পারি, কিন্তু আমি জাস্ট এটা আবেদনের মতো বলতে পারি যে মুহূর্তটা আপনারা দুজন মিলে সামলে দিতে পারেন, ঝড়ের মধ্যে হাল ধরলে যে বৈতরণী পেরিয়ে যাওয়া সম্ভব, সেটা বোধহয় দুজন মিলে একসঙ্গে হাল ধরাটাই ভালো কাজ, পালিয়ে যাবেন না সিচুয়েশন থেকে। এরপরে আপনার একটা প্রশ্ন ছিল ডুজ অ্যান্ড ডু নটস। এই ডুজ অ্যান্ড ডু নটস প্রথমত হচ্ছে দুজনে খুব পারস্পরিক গভীর সম্পর্কে থাকুন। বাচ্চাকে নিয়ে আপনারা গৌরবান্বিত হন, কারণ কেউ বলতে পারে না শেষ পর্যন্ত আমার বাচ্চার ডেভেলপমেন্ট কোথায় গিয়ে পৌঁছাবে। অতএব সবসময় মনে করুন আমি যা পেয়েছি, যা এসেছে আমার জন্য ঠিকঠাক আছে। যদি বাচ্চাটির মধ্যে খারাপ কিছু রয়েছে আপনারা দেখছেন, তাহলে একটু পজিটিভভাবে ভাবুন যে ঈশ্বর কি আল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন, কারণ আমাদেরকে তার মনে হয়েছে আমরা উপযুক্ত যে তাকে লুক আফটার করে উঠতে পারবো। তাহলে সেই যে দায়িত্ব আমাদের উপর বর্তেছে, সেই দায়িত্বটুকু থেকে আমরা যেন সরে না যাই। নেক্সট হচ্ছে যত দ্রুত সম্ভব কোনো স্পেশাল এডুকেটরের কাছে যান, তার সঙ্গে ইন্টারাকশান করুন, আপনাদের সমস্যাটি তাকে খুলে বলুন, আপনার বাচ্চাকে নিয়ে কি করা যাবে কি করা যাবে না তিনি টাইম টু টাইম অ্যাসেসমেন্ট করে করে আপনাকে সঠিক পথ প্রদর্শন করাবেন। শিশুকে নিয়ে অন্য নর্মাল শিশুর মতোই নিয়মিত বেড়াতে বের হন, কাছে পিঠে সর্বত্র। যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে যদি
পাশের বাড়ি কি আত্মীয় স্বজন ডাকেন, তাহলে কন্ডিশন প্রথমেই করে নেন যে আমি আমার এই ডিসেবলড সন্তানকে নিয়েই কিন্তু ওখানে যাব, এবং ওই সন্তান গেলে কিছু সমস্যা সাময়িকভাবে তৈরি হলেও হতে পারে, এবং সেটিকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ কমিউনিটি তাকেও রেডি হতে হবে যে এই রকম কিছু মানুষ রয়েছেন, তাদেরকে সহজভাবে আমাদের গ্রহণ করতে হবে। অ্যান্ড নোবডি ক্যান সে দ্যাট আই উইল নট বি এ ডিসেবলড ওয়ান ইন নিয়ার ফিউচার। আজকে আমি যখন ফিরবো স্বাভাবিকভাবে এসছি, কিন্তু যখন ফিরবো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে, একটা কোনো অসুখ হতে পারে, একটা সিভিয়ার ফর্ম অফ ভুল ওষুধ চলে যেতে পারে, যে কোনো কারণে আমরা ডিসেবলড হতে পারি। আর আমরা কেউই বলতে পারি না যে আমাদের পরিবারে আগামীতে কেউ ডিসেবলড সন্তান জন্মগ্রহণ করবে না। তাহলে যদি সে করে, তাহলে তার প্রস্তুতি তো আগে থেকে শুরু হবে। আমরা যদি সবাই সবার কাছে যদি গিয়ে দাঁড়াই, হাতে হাত যদি ধরতে পারি, তাহলেই কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। অর্থাৎ বাবা মাকেও কিন্তু এগিয়ে যেতে হবে সমাজের অন্যদের কাছে, এবং বাবা মা যদি খেয়াল করেন আমার বাচ্চাটি ডিসেবলড এবং সেই কারণে তার যা সমস্যা, খেয়াল করবেন হয়তো অন্যের বাচ্চার ডিসেবিলিটি তার থেকেও বেশি সমস্যা, ওকে, কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আরও গভীর আমাদের থেকে। তাহলে আমরা কেন সেই অ্যাডজাস্টমেন্টে যাব না? আর আমি যদি আমার সন্তানকে গ্রহণ করতে না পারলাম, ডিভোর্স হোক যাই হোক, আমি যদি আমার সন্তানকে গ্রহণ করতে না পারলাম, অন্যের সন্তানকে আমি সহজভাবে কি করে গ্রহণ করব? আর অন্যেই বা আমার সন্তানকে কেন গ্রহণ করবে? একদমই দারুণ কথা বলেছেন। আর ওইটা আমার খুব ভালো লাগলো আপনি যখন বললেন যে অন্যের বাড়িতে আমার বাচ্চাকে নিয়ে যেতে পারি, কিছু সমস্যা হতে পারে, যার বাচ্চা তথাকথিতভাবে আমরা সুস্থ বলে দাবি করছি বা বলি, তারাও তো অনেক সময় উৎপাত করে, জিনিসপত্র ভাঙে, চোরে, নষ্ট করে। সেটা তো আমরা যদি হাসি মুখে মানতে পারি, তাহলে এটার ক্ষেত্রেই বা সমস্যা হবে কেন? এটাও তো আনাদার কেস। মানে আমরা যখন একটা বাইরে ঘুরতে যাই, কখনো কখনো তো আমরা সাধারণ মানুষও বমি করে ফেলি, আমরা তো কোনো জায়গাটা নষ্ট করে ফেলি, এটা তো যে কেউ করে। তো সেইটা যদি আমরা মানতে পারছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের এত, কারণ এটা কি প্রি কনসিভড কোনো ট্যাবু যে ও বাবা ও তো আছে, তো সমস্যা হবেই? ভালো লাগলো এটা শুনে। এটা আমি আমার নিজের জন্য খুব ভালো একটা আই ওপেনার এবং শেখাও বটে। বারবার বুদ্ধিবৃত্তির জায়গাটাতে আসছি এই কারণেই যে সেখানে কত দূর পর্যন্ত বাচ্চার ডেভেলপমেন্ট করা সম্ভব ট্রেনিং করিয়ে বা অন্য কিছু করিয়ে। দেখুন, আমরা যখন ছাত্র ছিলাম এনআইএমএইচে, নাম যদিও এখন চেঞ্জ হয়েছে, এনআইইপিএমডি হয়েছে, সেই সময় আমাদেরকে বলা হতো যে ক্লাস 4-5 স্ট্যান্ডার্ড পর্যন্ত একজন মাইল্ড বা মডারেট ক্যাটেগরির ইন্টেলেকচুয়ালি ডিসেবল ছেলে মেয়ে এগোতে পারবে যদি তার অন্য কোনো ধরনের সমস্যা একই সঙ্গে না থাকে, হ্যাঁ, কোমরবিড প্রবলেমগুলো যদি তার না থাকে। কিন্তু এখন লক্ষ্য করছি মাইল্ড ক্যাটেগরির ইন্টেলেকচুয়ালি ডিসেবলড সে গ্র্যাজুয়েশনে রয়েছে, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি তো পাশ করছেই, আচ্ছা, একেবারে এনআইওএস এর মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। অনেকেই এগোচ্ছে এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, কারণ সেখানে ব্রেক করে 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 পরীক্ষা দিয়ে দিয়ে এগোনো যায়, এবং সেই পদ্ধতিতে করে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে গ্র্যাজুয়েশনেও রয়েছে আমার কাছে তার ইনস্ট্যান্স রয়েছে। অতএব এগোতে পারবে না এ কথা বলা যায় না। শুধু যদি আমরা উপযুক্ত পরিবেশ পরিকাঠামোটা তৈরি করতে পারি, টিচারদের পক্ষ থেকে স্কুল অব দি স্পেশাল এডুকেটর সাপোর্ট দিতে পারছে, কিন্তু তারপরে কলেজ ইউনিভার্সিটি সামগ্রিকভাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাকে অনুরোধ করব, যে কোনো ক্যাটেগরির ডিসেবল ছেলে মেয়ে তারা যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আসেন, আপনার বিভাগে আসেন, আপনি তাকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করুন। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অন্যতম একটি এক্সাম্পলের জায়গা। সেখানে দেখবেন প্রায় 100-র কাছাকাছি বা তারও বেশি হয়ে যেতে পারে এখন, এত সংখ্যক বিভিন্ন ক্যাটেগরির ডিসেবলড ছেলে মেয়ে আন্ডার গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েট হয়ে ডক্টরেট ডিগ্রিতে পর্যন্ত তারা রয়েছেন। অতএব এই যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, লাইব্রেরি আলাদা করে তৈরি করা হচ্ছে, ব্রেল কর্নার লাইব্রেরি তৈরি হচ্ছে, রেকর্ডিং বুক তৈরি করা হচ্ছে। অতএব লাইব্রেরিয়ান যিনি, তারও একটা আলাদা দায়িত্ব যে না, এই ধরনের ছেলেমেয়েরা আসছে, তাদের জন্য আমার লাইব্রেরিকে আবার একটু তাদের উপযোগী করে গড়ে তুলতে হবে। এটা ক্যালকাটাতেও রয়েছে, ক্যালকাটা যাদবপুর 2 জায়গাতে রয়েছে। যদি থাকে তাহলে অন্য বিশ্ববিদ্যালয় অন্যান্য কলেজগুলো কেন সেটা করে উঠতে পারবে না? একটু প্রচেষ্টা, একটু ভালোবাসা, একটু উষ্ণ স্পর্শ, একটু এদের কথা যদি আমরা চিন্তা করি,
আদারদের কথা তো চিন্তা করছি, কিন্তু সঙ্গে যদি একটুখানি এদের কথা চিন্তা করি তাহলে কিন্তু পরিবেশটা খুব সুন্দর হয় এবং এরা হায়ার এডুকেশনে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার এত ইন্সপায়ারিং কথা বলার জন্য। আমার যাদবপুরেই একজন রয়েছেন ঈশান চক্রবর্তী, যাদবপুরের ইংলিশ ডিপার্টমেন্ট যথেষ্ট নামকরা জায়গা, সেখানকার তিনি অধ্যাপক। আচ্ছা, তার তিনি মানে ইনস্পাইট অফ হিজ ভিজুয়াল ডিসেবিলিটি, এটা কোনো প্রবলেম নয়, তিনি অনর্গল পড়াচ্ছেন এবং অপূর্ব তার পাঠদান, তার কথাবার্তা অত্যন্ত সুন্দর। তাকে আমি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে তাকে আমি নিয়ে গেছি এবং সকলেই অবাক হয়েছেন যে ঈশান এত সুন্দরভাবে কথা বলতে পারেন। আমার পরিচিত একজন অত্যন্ত নামী সঙ্গীত শিল্পী রয়েছেন, কলকাতার একজন অত্যন্ত নামী সঙ্গীত শিল্পী, যিনি মুম্বাইয়ের সিনেমাতেও গান গেয়েছেন, কাট্টিবাট্টিতে গান গেয়েছেন। তার দৃষ্টিতে সমস্যা রয়েছে, কিন্তু তার গান আমাদের সবার অন্তরের চোখ খুলে দেয়, এটা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই আলোচনায়, এই পডকাস্টে আসার জন্য। আমরা সত্যি অনেক কিছু জানলাম, শিখলাম। ইচ্ছে থাকবে যে ভবিষ্যতে আপনি আরও একবার আসুন, এই সমস্ত বিশেষ বাচ্চাদের নিয়ে আমাদের আর একটু শিক্ষিত করে তুলুন, যাতে আমরা সমাজটাকে একটু অন্য চোখে দেখতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার এখানে আসার জন্য। নমস্কার। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মনে হয় যে এই আলোচনাটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের জানাতে ভুলবেন না এবং পরিচিত মানুষদের বলুন যে সেই সমস্ত মানুষদের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে, তাদেরকেও সমান চোখে দেখতে, যাদেরকে আপনারা হয়তো এতদিন সমান চোখে দেখার হয়তো অভ্যেসটাই করে ওঠেননি। এটা আপনার বা আমার ভুল নয়, হয়তো এটা আমাদের শেখানোর ভুল। এরকম শিক্ষকরা রয়েছেন, এরকম অধ্যাপকরা রয়েছেন বলে আমরা প্রত্যেক দিন শিখি, আর একটু ভালো হতে শিখি। আজকে সিরিয়াসলি বলছি উইথ নীলাঞ্জন এ পর্যন্তই। পরের দিন দেখা হবে অন্য একজন বিশেষ মানুষের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার ইচ্ছে করে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন।